কথা না, কথা হচ্ছে এই যে সার্ভিসটা আপনারা অফার করে ফেলেছেন, এটার শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা আপনাদেরকে জানতে হবে, এরকম না বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটার শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে জি জি বলেন। বুঝছি, আজকে তো রেকর্ড, আজকে ক্লাস মূলত এই অল্প কিছুক্ষণই হবে, মেইন আলোচনা আর কি, আপনাদেরকে কাজে দিব, মানে আপনারা যে সার্ভিসটা অফার করছেন আপনারা এটা পারবেন কিনা। এখন কথা হচ্ছে ওয়েবসাইট একটা, আচ্ছা স্ক্রিন শেয়ার দিতে হবে, এটা একটু বুঝে নিন। আচ্ছা না হয় এটা শেষের দিকে দেখাবো আমরা, এগুলো একসাথে দেখা যাবো, খেয়াল করেন। এক্সএমএল সাইট ম্যাপ, এই যে এই অংশটুকু একটু খেয়াল করেন, এগুলো অল্প কাজ কিন্তু এক্সএমএল সাইট ম্যাপ, তারপর ওয়েবমাস্টার টুলস, robot.txt, এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে একবারই অ্যাড করা যায়, এর বেশি না। একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ একটা হবে, ওয়েবমাস্টার টুলস একবার অ্যাড করা হবে, robot.txt টাও একটাই হবে। তো সুতরাং সবাই প্র্যাকটিস করার চান্স নাই, সেক্ষেত্রে ওই দেখে দেখে মনে রাখতে হবে আর কি, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয়ত এগুলা ওয়েবসাইটে কখন অ্যাড করা হয়, এগুলা অ্যাড করা হয় যখন ওয়েবসাইটের মেইন বিষয়গুলো শেষ, কাজ করা টোটাল একটা কন্টেন্ট মডিফিকেশন যখন কমপ্লিট হয়ে যায়, যে ওয়েবসাইট আপনি লাইভ দিয়ে দিবেন, তখন মূলত ওয়েবসাইটের সাইট ম্যাপ, ওয়েবমাস্টার টুল, তারপর হচ্ছে robot.txt এগুলো অ্যাড করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? আজকে আপনারা টোটাল কন্টেন্ট মডিফিকেশনটা একটু দেখবেন, ঠিক আছে? টোটাল কন্টেন্ট মডিফিকেশনটা দেখবেন, এরপর হচ্ছে নিজেরা করবেন। তারপরে 4-5টা কন্টেন্ট হয়ে গেলে প্রয়োজনে সাইড, এটা তো প্র্যাকটিস করার জন্য নেওয়া, এখন ডুপ্লিকেট কন্টেন্ট হলে ডুপ্লিকেট দিয়ে লাইভ করে দিবেন, কারণ এটা দিয়ে তার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নাই। আচ্ছা অ্যাক্সেসটা একটু এখানে পাঠান, ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে পাঠান, আমরা কাজ শুরু করি। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। আমি খুঁজে পাচ্ছি না, অন্য কেউ একটু পাঠান তো। আচ্ছা কেউ একজন অ্যাক্সেসটা একটু দেন। কি কারো কাছে অ্যাক্সেস নাই? স্যার আমারটা গুগলে সেভ করা স্যার, ওইভাবে মনে নেই। স্যার আমারটা আমি করছি, কিন্তু স্যার এটা আরেকটা ফাইল দিয়ে রিপ্লেস করে। পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ একজন, হ্যাঁ পাঠান, লিংকও দেন, লিংক দিতে হবে, তো লিংক, ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন প্রত্যেকদিন ক্লাস করার সময়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা সাউন্ড আসতেছে কার থেকে, একটু অফ করে দেন, ওইটা তো এখানে আছে অলরেডি। আচ্ছা রিমেম্বার দিয়ে রাখি, আপনাদের যতদিন ক্লাস চলবে। আচ্ছা আজকে টোটাল কন্টেন্ট মডিফিকেশনটা দেখেন, একটা ওয়েবসাইটকে যদি র‍্যাঙ্ক করাইতে চান, একটা ওয়েবসাইটকে অথবা একটা ওয়েব পেজকে যদি র‍্যাঙ্ক করাইতে চান, তাহলে কন্টেন্ট ইজ কিং, এটা সব সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে?
আমরা ওই প্যাকেজ এটার করার আগে আরো অনেক কিছুই আমাদের জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে আপনারা ইয়ে করবেন। এর মধ্যে প্যাকেজ অফারের মধ্যে থাকুক। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে গেলে কন্টেন্ট ইজ কিং, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাকে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিসে যথেষ্ট দক্ষ হওয়া লাগবে। কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস কমপ্লিট করার পরে যখন কন্টেন্ট রেডি করবেন, কন্টেন্ট ইজ কিং, সোজা কথা। আপনাকে ভালো মানের কন্টেন্ট ওয়েবসাইটে দিতেই হবে, এটা হচ্ছে একদম বাধ্যতামূলক একটা বিষয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন ভালো কন্টেন্ট, খারাপ কন্টেন্ট কিভাবে চিনবেন, এটা আমি চিনানোর জন্য আপনাদের কারো লেখা আর্টিকেল কি আছে? যে কোনো টপিকস আপনাদের লেখা কারো কি টপিকস আছে? এগুলা কিন্তু আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। আপনাদের নিজেদের লেখা কোনো আর্টিকেল নেই? আছে স্যার, আছে স্যার। হ্যাঁ, আমাকে একটু মেইল করেন ইংলিশ কন্টেন্ট। আপনাদেরকে আর্টিকেল সাবমিশন ক্লাসটা করাইছিলাম না? স্যার না। ও আচ্ছা, সবার আর্টিকেল নিয়ে কোনো ক্লাস করাই নাই। আচ্ছা, তাহলে তো আমি শিখিয়ে দিতাম। আচ্ছা, তারপরেও যার যার কাছে আছে আপনাদের লেখা, যার যার লেখাটা আমাকে একটু মেইল করেন কয়েক সেকেন্ডের মধ্যে, এগুলো বোঝানোর জন্য আর কি। যার যা আছে পাঠান, ডুপ্লিকেট হইলে ডুপ্লিকেটটাও পাঠিয়ে দেন, এটা শিখার জন্য, জাস্ট লার্নিং পারপাস। আপনাদেরকে ওই যে ভালো কন্টেন্ট, খারাপ কন্টেন্ট, এইটা আমি চিনাইতে হবে তো। সঞ্জয় কুমার দাদা, আপনিও তো মনে হয় কন্টেন্ট লেখেন বলছিলেন নিজের জন্য। স্যার আমি একটা নিজে লিখি প্রকাশ করছি স্যার, কোনটাতে দিছি স্যার একবার নিজে তৈরি করি, মানে 9টা ইয়ে করছি স্যার, এখন আমি মনে করতে পারতেছি না। ওটা মেইল করে দেন আমাকে স্যার এটা আচ্ছা দেখি স্যার আমি। আচ্ছা, পাঠানোর আগে এমনিতেই নরমালি আমি দেখাই, আপনাদের অনেকের পাবলিশ করা আছে। স্যার একটা বিষয়। জি জি বলেন। স্যার আমার এখানে চেক মার্ক দিছি সবগুলাকে, কিন্তু এগুলা গিগেতে আসে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এডিট করে আপডেট করে ঠিক করে নেওয়া যাবে। এরপরে প্রবলেম হলে ওদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে ঠিক করে দিবে, এগুলো সমস্যা না। স্যার ফাইবার গিগে তো আলামিন ভাইয়ের মতো আমি স্যার ইয়া দেইনি, এক্সএমএল তারপর সাইট ম্যাপ এগুলা এটা দিতে পারেন, এগুলো শিখাবো, robot.txt xml এগুলো। তবে এগুলো হচ্ছে অন পেজেস এর শেষের ধাপ। স্যার বুঝতে পারছেন বিষয়টা? ইমপ্লিমেন্ট করছি স্যার, এক্সএমএল সাইট ম্যাপ যেটা, এটা আমি ইউটিউব থেকে দেখে দেখে আমাদের ইয়েতে করছি। এখন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আপনারা এক্সএমএল সাইট ম্যাপ এখন কেন করবেন? আপনাদের সাইটে তো মূলত তেমন কিছুই নেই। হ্যাঁ বুঝলেন না বিষয়টা? হ্যাঁ স্যার, ওইটা ইয়ে করে নাই, মানে রিপ্লেস করে নাই। সাইট ম্যাপ যেটা, সেটা আপনার গুগল ওয়েবমাস্টার সার্চ কনসোল যেটা আছে সেটার মধ্যে করে নাই। আমি প্রসেসটা একবার দেখছি সাইট ম্যাপ কনসোলে কিভাবে ইয়েটি খোলা লাগে যেগুলো করছি। এই তো জাস্ট একটু দেখে দেখে নিতে পারেন, কারণ এটা তো শেষের দিকে একসাথে অ্যাড করে ফেলতে হবে। পাঠাচ্ছি স্যার। রাশিদুল ইসলাম ভাই, হ্যাঁ আসছে। আচ্ছা, আমরা অল পোস্টে এখানে একটু যাই। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা অল পোস্টে গিয়ে আগে সবার কন্টেন্ট, এটা সমস্যা না। এই যে দেখেন, এই যে বুলেট পয়েন্ট গুলো রেড হয়ে গেছে, অনেকগুলো একদম গ্রে, দেখতে পাচ্ছেন? হ্যালো জি। তার মানে হচ্ছে আপনাদের পাবলিশ করা, আচ্ছা একটু ওপেন আসতে থেকে আপনাদের পাবলিশ করা কন্টেন্ট গুলা রিডিং লেভেল মোটেও ঠিক নাই, এসইও ঠিক নাই, এরকম না বিষয়টা? এই যে আমরা ভিতরে ঢুকে দেখবো, ঠিক আছে, এখানে তো সবাই কপি পেস্ট করা, এটা রিডিং লেভেল ঠিক আছে তবে এসইও ঠিক নেই, আর এটা রিডিং লেভেলও ঠিক নেই, এসইও তো মোটেও নেই, এভাবে প্রত্যেকটা কন্টেন্ট। এখন আসেন, এগুলো আমি আপনাদেরকে একটু বুঝি। যে কোনো একজনের কন্টেন্ট, যেহেতু আপনারা লার্নিং পারপাস এখানে ভালো হবে, এটার কোনো ইয়ে নাই, আমি এটা ভালো করে শিখাবো আর কি আপনাদেরকে। দেখেন, এই যে রেড সিগন্যাল দিচ্ছে, আর এটা তো হচ্ছে মোটেও কাজ করা হয় নাই, তাহলে এই ইস্যু গুলো কি আমরা একটু দেখি, এডিটে যাই। স্যার একটা বিষয় আমি আসলে এভাবে বুঝতেছি। জি 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 বলেন। পোস্ট এবং পেজের পার্থক্যটা, পোস্ট এবং পেজ করলে ডিফারেন্সটা কি? পেজ তো হচ্ছে আলাদা একটা পেজ, আর পোস্ট হচ্ছে আপনার সিঙ্গেল একটা পোস্ট।
পোস্টকে আপনি পেজ বলতে পারেন কিন্তু পেজকেও পোস্ট বলতে পারেন, বুঝতে পারছেন না? এখানে মেজর কোনো পার্থক্য নেই। তবে পেজের অধীনে হচ্ছে যেমন আপনার অ্যাবাউট আছে একটা পেজ, আপনি এখানে আপনার অ্যাবাউট লিখলেন, অথবা কন্টাক্ট আছে আপনার কন্টাক্টটা দিলেন, অথবা প্রাইভেসি পলিসি দিলেন। আর পেজটা সাধারণত কোনো ক্যাটাগরির অধীনে নেওয়া হয় না, কিন্তু পোস্টকে ক্যাটাগরির অধীনে নেওয়া হয়, বুঝতে পারছেন ভিউটা? স্যার এইভাবে বললে হয় না স্যার, একটা পেজ হচ্ছে সাইটের কন্টেন্ট আর পোস্ট হচ্ছে পেজের কন্টেন্ট। বুঝে নেই স্যার পেজটা হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্ট আর পোস্টটা হচ্ছে পেজের অধীনে কন্টেন্ট, মানে কন্টেন্ট দুইটাই তো ওয়েবসাইটের কন্টেন্ট স্যার। মানে মানে পোস্টটা মানে পেজের আন্ডারে থাকে, মানে ওয়েবসাইটটা পুরো। আমি বলি এটা মূলত আপনার এক্সপ্লেইন করার দরকার নেই, বুঝতে পারছেন বিষয়টা? আপনি ক্যাটাগরি এটা এক্সপ্লেইন করার প্রয়োজন পড়েও না, পোস্ট যেটা পোস্ট সেটাই পেজ, বুঝতে পারছেন বিষয়টা? তবে হ্যাঁ, আমরা পোস্ট গুলো হচ্ছে ক্যাটাগরি অথবা মেনু রুটিনে রাখি, আর সিঙ্গেল যদি কিছু পেজ থাকে সেটা আলাদা আলাদা পেজের মধ্যে রাখি। স্যার আমি এটা নিয়ে কনফিউজড হয়েছি স্যার। ব্লগ পোস্টে যখন হ্যাঁ, আপনি দেখেন পোস্ট ক্রিয়েট করতে, কিন্তু ইউটিউবে ভিডিও দেখি যে এখানে ওনারা পেজ ক্রিয়েট করতেছে, এটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি। বুঝছি। না, আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, ব্লগের যেটা ব্লগে মূলত আপনি পোস্ট ক্রিয়েট করে সেটাকে মেনুতে নিতে হয়, কিন্তু এখন আমরা এটাতে লাগবে না। এটাতে পোস্ট আলাদাভাবে করা যাবে, পেজ আলাদাভাবে করা যাবে, ক্যাটাগরি আলাদাভাবে করা যাবে, বুঝতে পারছেন বিষয়টা? আবার ক্যাটাগরিতে কে চাইলে মেনুতে সাব মেনুতে নিয়ে যাওয়া যাবে, এই আর কি। আচ্ছা, তাহলে এটাতে আসেন, দেখেন কন্টেন্ট এটাতে প্রচুর প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে কি, রিডেবিলিটি নিড ইমপ্রুভমেন্ট, মানে আপনার রিডেবিলিটিটা ঠিক নেই, আর এসইও নট अवेलेबल, এসইওটা করাই হয়নি। এখন এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে। দুটো সিগন্যাল দেখেন, এই যে এখানে এসইও বুলেট পয়েন্ট দেখাচ্ছে, মোটেও কাজ হয় নাই, আর রিডেবিলিটিটাতে প্রবলেম। আমরা যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা কার থেকে আওয়াজ আসে, একটু আওয়াজটা বন্ধ করেন। আমরা রিডেবিলিটিতে গিয়ে দেখি কি কি সমস্যা। রিডিবিলিটিতে আপনার মেজর সমস্যা হচ্ছে সেন্টেন্স লেন্থে প্রবলেম, তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস প্রবলেম। দেখেন এগুলা সলভ করতে হবে, তাইলে এগুলো হচ্ছে মেজর ইস্যু। এগুলা যদি কন্টেন্টে থাকে তাহলে ওই কন্টেন্টটা র্যাঙ্ক করানো পসিবল না, ঠিক আছে? গতানুগতিক ভাবে আসলেও পেনাল্টি খেয়ে যাবে। তাহলে এটার প্রবলেম হচ্ছে প্যাসিভ ভয়েস আর সেন্টেন্স লেন্থ। আবার কোন কন্টেন্টে গেলে দেখবেন যে কনজিকিউটিভ সেন্টেন্সের প্রবলেম থাকে, সাবহেডিং ডিস্ট্রিবিউশনের প্রবলেম থাকে, প্যারাগ্রাফ লেন্থে প্রবলেম থাকে, অথবা ট্রানজিশন ওয়ার্ডের প্রবলেম থাকে। এখন এখানে এই ইস্যুগুলো ঠিক আছে, তবে এখানে মেজর যে প্রবলেমটা সেটা হচ্ছে সেন্টেন্স লেন্থে বেশি সমস্যা, প্যাসিভ ভয়েসের সমস্যা। এগুলা সলভ না করা পর্যন্ত আপনার রিডিং লেভেলটা এরকম থেকে যাবে, তাহলে এটা সলভ করতে হবে। এটা হচ্ছে একটা ইস্যু। আর এসইওটা হচ্ছে দেখেন, এসইও মোটেও অ্যাভেলেবেল না, মানে এসইওটা করাই হয়নি। এখন এই কমপ্লিট কাজটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আগে রিডিং লেভেলের সমাধান দিই। রিডিং লেভেল হচ্ছে আপনাদের রাইটার, আপনি লেখেন অথবা আপনার রাইটার কন্টেন্ট লিখুক, এই যে ওরা সিগন্যাল দিচ্ছে আপনার কিসের মধ্যে প্রবলেম আছে, আপনি লিখলে আপনি এগুলো সলভ করে নেবেন, প্যাসিভ ভয়েস সলভ করবেন, তারপর সেন্টেন্সের লেন্থ সলভ করে নেবেন, যদি দেখেন যে কনজিকিউটিভ সেন্টেন্সের প্রবলেম সেটা সলভ করে নেবেন। আর যদি রাইটার দিয়ে লেখান তাহলে কন্টেন্ট রিজেক্ট করে রাইটারকে এটার স্ক্রিনশট পাঠাবেন, তখন রাইটার বুঝতে পেরে সে এটা আপনাকে সলভ করে দিবে। বুঝতে পারছেন তো বিষয়টা? ইয়েস স্যার। হ্যাঁ, কন্টেন্টের এগুলা আপনাকে সলভ করতেই হবে, এগুলা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। যেমন দেখেন আমি এখন একটা ভালো কন্টেন্ট দেখাবো একদম এসইও করে, তাহলে এখানে আমাদের এখন করতে হবে কি, এই যে এই প্রবলেম গুলা আমরা দেখি আমাদের লেখা, এটা তো আপনারা নিজেরা কপি পেস্ট মারার কারণে এরকম। আমরা দেখি আমাদের যে কন্টেন্ট গুলো আমরা ওয়েবসাইটে পাবলিশ করি সেগুলোতে এরকম কোনো ইস্যু আছে কিনা। কপি করলাম, যদি আমি আবার ডিলিট করে দিব, কারণ এগুলো আমাদের রিয়েল ওয়েবসাইটের কন্টেন্ট, তো এই জন্য। এখন দেখেন তো এটা রিডিং লেভেল ঠিক আছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে গুড। ঠিক আছে স্যার, গুড স্যার। এটা রিডিং লেভেল গুড। ওই যে গুড হওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা তো রিসার্চ করে যে প্রবলেমগুলোর কারণে, যে ইস্যুগুলোর কারণে ধরবে, এগুলা রিসার্চ করে ঠিক করা হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমাদের কন্টেন্টটা হচ্ছে গুড। তাহলে গুড কোয়ালিটি কন্টেন্টের মধ্যে ওই মেজর ইস্যুগুলো থাকবে না, তবে ছোটখাটো কিছু টপিকসে আপনি ছাড় পাবেন, ওটার জন্য ধরবে না। যে আমাদের রিডিং লেভেলটা এখানেও
গুড দেখাচ্ছে, তাহলে আমাদের বোঝা গেছে প্যাসিভ ভয়েস, সেন্টেন্সলেস, তারপর হচ্ছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, কনজিকিউটিভ সেন্টেন্স, এরকম যে ইস্যুগুলো এগুলা সবগুলাই ওকে, যার কারণে আমাদের প্রবলেম নাই। আপনাদের প্রবলেম দেখা দিলে নিজে রাইটার হলে তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন কি কি প্রবলেম, এগুলা সলভ করবেন। আর নিজে না লিখে রাইটারে লিখলে রাইটারকে স্ক্রিনশট দিবেন, রাইটার এটা সমস্যার সমাধান করে দিবে। তারপরে আমরা আসি এসইও ইস্যুজে। এখন এসইওটা ঠিক করব কিভাবে? এসইও ঠিক করতে গেলে আমাদের ফোকাস কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন এগুলো আমাদেরকে দিতে হবে। আচ্ছা আমি দেখি রাইটার, হ্যাঁ রাইটার অবশ্যই মেটা ডেসক্রিপশন দিয়ে দিছি, নাইলে নিজেও লিখতে পারেন, সমস্যা নেই। সে তো মেটা ডেসক্রিপশন একটু বেশি লিখে ফেলছে। আচ্ছা এটা আমরা ঠিক করে নিব। এটা ডেসক্রিপশন একটু বড় লিখে ফেলছি, এবার ঠিক আছে। ঠিক আছে, 145 থেকে 60 ক্যারেক্টার এর মধ্যে রাখতে হবে, এর বেশি করা যাবে না। তাহলে আমাদের এখানে মেইন কিওয়ার্ডটা ছিল কি, আমরা যদি কন্টেন্টে যাই, বেস্ট ওয়ার্ড ফ্রেজ পেপাল প্লাগইন, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, বেস্ট ওয়ার্ড ফ্রেজ পেপাল প্লাগইন। ফোকাস কি ফ্রেজ, আচ্ছা আপাতত আমরা ফুল কিওয়ার্ডটাই ব্যবহার করি। আচ্ছা দেখেন এসইও স্কোর এবার ওকে তে চলে আসছে না? হ্যালো, এতক্ষণ প্রবলেম ছিল, এখন হচ্ছে ওকে। এখন ওকে হলো ঠিক না, ওকে মানে মোটামুটি ঠিক আছে, কি হলো দেখাচ্ছে আর কি, ওকে মানে মোটামুটি ঠিক আছে। এখন ফুল ঠিক করতে হবে, মানে গ্রিন সিগন্যাল দিতে হবে। আচ্ছা গ্রিন সিগন্যাল দেওয়ানোর জন্য একটা অপশন গ্যাপ পড়ে যেতে পারে, বাকিগুলো আমি দেখাই দিচ্ছি। এখন গ্রিন সিগন্যাল আনার জন্য আমাদের আরো কি কি করতে হবে এগুলো আমরা দেখি। আমাদের হয়তো ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং এইসব বিষয় ঠিক করতে হবে। তারপর হচ্ছে আচ্ছা এসইও অ্যানালাইসিসে ক্লিক করি, দেখেন আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এগুলা ঠিক করতে হবে, ঠিক আছে। ইমেজের অল্টার ট্যাগ এগুলা যা যা আছে, কি প্রেস টাইটেল, ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। তারপর কি প্রেস ডেনসিটি, এই যে ইস্যুগুলো আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে একটা একটা করে। তাহলে আমরা আউটবাউন্ড লিঙ্কটা আগে ঠিক করি, অথবা এক্সটার্নাল লিঙ্কটা আমরা দিই। আপনারা এক্সটার্নাল লিঙ্ক, আচ্ছা ইন্টারনাল লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক কি কে বলতে পারবেন? স্যার আমি বলি। হ্যাঁ বলেন, একজন বললেই হবে। স্যার ইন্টারনাল মানে আমার ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে সেগুলারে কানেক্ট করা, কানেক্ট করা, হ্যাঁ হ্যাঁ। আর এক্সটার্নাল লিংক মানে অন্য রিলেভেন্ট কোনো ওয়েবসাইটে লিংক দেওয়া, বাইরের কোনো লিংকে লিংক দেওয়া, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা সেটাই করব। সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংকিংটা দিবেন হচ্ছে, আমি সাধারণত অথরিটি ওয়েবসাইটগুলোকে দিতে পারেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে উইকিপিডিয়াকে দিয়ে দিই, এটা যার যার ইচ্ছা। তাহলে আমরা যে কোনো টপিকসে আপনি লিংক করে দিতে পারেন। আমরা ইরিলেভেন্ট টাইপের, যেটা আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করে না, যেমন পেমেন্ট সিস্টেম, আমরা এটাকে এক্সটার্নাল লিংক করে দিই, অথবা শুধু পেমেন্ট কেউ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। স্কোর কত, অথরিটি স্কোর কত? অথরিটি স্কোর এটা এই যে এখানে গেলেই দেখতে পাবেন, আমাদের ব্রাউজারে সেট করা আছে কিনা চেক করে দেখিয়ে না, ইয়ে দিয়ে এক্সটেনশন দিয়ে। ডোমেইন অথরিটি 98। আচ্ছা তাহলে আমরা উইকিপিডিয়াকেই লিংক করে দিব। আচ্ছা এখানে আবার আপনাদের একটা বিষয় শিখার আছে, কাউকে যদি এক্সটার্নাল লিংক দেন তাহলে সেটা অবশ্যই নো ফলো করে দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? কাউকে এক্সটার্নাল লিংক দিলে অবশ্যই সেটা নো ফলো করে দিতে হবে। এখন নো ফলো লিংক করতে গেলে আপনাদেরকে আবার একটা প্লাগইন সেটআপ দিতে হবে। আচ্ছা সেই ইস্যুজে পরে আসি। এই জন্য আমি সব সময় বলি এসইও শিখতে গেলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের অংশ বিশেষ হলেও জানা উচিত, নাহলে এই যে কাজগুলো করতে আপনাদের অসুবিধা হবে। এখন নো ফলো ডু ফলো করতে আবার প্লাগইন সেটআপ দিতে যেতে হবে। আচ্ছা সেটা আমি দেখাই দিব, নো ফলো ডু ফলো কিভাবে রাখবেন। পেমেন্ট সিস্টেম, এটাকে আমরা সিলেক্ট করলাম, লিংক করি, কন্ট্রোল ভি, অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে আমরা পেমেন্ট সিস্টেমটাকে এক্সটার্নাল লিংক করে দিলাম। কোত্থেকে? ওই যে পেমেন্ট সিস্টেম নামে উইকিপিডিয়ার একটা পেজ আছে, লিংক আছে, সেটাকে লিংক করে দিলাম। এখন আবারও বলতেছি, এক্সটার্নাল লিংকে অবশ্যই নো ফলো করে দিবেন। নো ফলোর জন্য কোড ব্যবহার করেও কাজ করতে পারেন, এখান থেকে যে টেক্সট থেকে কোড ব্যবহার করে করতে পারেন। ওই যে টার্গেট রিলেশনটাকে নো ফলো করে দিলে হবে HTML থেকে। আর সেটা না পারলে প্লাগইন দিয়ে করা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমরা আমাদের মেজর ইস্যু শেষ করি।
তারপর আমরা ইন্টারনাল লিংক দিব। এখন ইন্টারনাল লিংক দিতে গেলে আপনাদের ওয়েবসাইটে তো ধরেন ওয়ার্ডপ্রেস, পেপাল এই রিলেটেড আর কোনো কন্টেন্ট নাই। যদি থাকে, মোট আপনার লেখা এই কন্টেন্টের ভিতরে এমন কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে অথবা সেন্টেন্স আছে যেটা যে রিলেটেড আপনার ওয়েবসাইটে আরো কন্টেন্ট আছে, সেটাকে আপনারা ইন্টারনাল লিংক করে দিবেন। যেমন যদি ওয়ার্ডপ্রেস, পেপাল নিয়ে আপনার ওয়েবসাইটে আরেকটা আর্টিকেল থাকে তাহলে এটাকে সিলেক্ট করে লিংক করে দিবেন। অথবা পেপাল শপিং কার্ট নিয়ে যদি কোনো কন্টেন্ট থেকে থাকে সেটাকে লিংক আপ করে দিবেন। অথবা পেপাল পেমেন্ট নিয়ে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা লিংক আপ করে দিবেন। টোটাল কথা হচ্ছে আপনার এই কন্টেন্ট রিলেটেড যদি আপনার ওয়েবসাইটে আরো কোনো কন্টেন্ট থেকে থাকে সেটাকে লিংক আপ করে দিবেন। পারবেন না এটা? জি স্যার। হ্যাঁ, এখন এটা তো আপনাদের সাইট তো রেডি সাইট না থাকলে হয়তো সেটা আমি দেখে যাবো। অন্য একটা পেজ যেটা মিলবে সেটাকে এনে আপনারা এখানে করে দিবেন। তাহলে ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক এলো। এখন এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন কয়বার ইউজ করা উচিত। এই ক্ষেত্রেও এক একজন এক এক ভাবে বলে। এখন কেউ বলে প্রতি 1000 ওয়ার্ডে 2বার এক্সটার্নাল লিংক রাখা। তারপর হচ্ছে ইন্টারনাল লিংকটা আপনার ওয়েবসাইটে ওই রিলেটেড প্রচুর কন্টেন্ট না থাকলে আপনি দিতে পারবেন না। তবে আপনাকে এই জন্য ওয়েবসাইট শুরু করতেই ওইরকম একটা প্ল্যানিং এ ওয়েবসাইট তৈরি করতে হবে, যেটা আমি আমাদের এক্সিস্টিং একটা ওয়েবসাইট দিয়ে দেখাবো। আমরা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা ওইরকম করে বানাই। যেমন দেখেন, বেস্ট ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন, বেস্ট ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন। এখন এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে আমাদের ওয়েবসাইটে আরো অন্যান্য কন্টেন্ট থাকবে, আমরা ওইরকম করে কিন্তু প্ল্যানিং তৈরি করা। সুতরাং ইন্টারনাল লিংক দিতে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে, ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন নিয়ে থাকবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে প্লাগইন থাকবে, তারপর হচ্ছে আপনার নো ফলো ডু ফলো নিয়ে প্লাগইন থাকবে। এরকম অভাব থাকবে না। সুতরাং আমরা এক্সটার্নাল লিংক করতে পারবো। আমরা সাইট বানানোর সময় ওইভাবে প্ল্যান করে সাইট তৈরি করি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ওইভাবে করে কাজ করলে আপনাদের আর র্যাঙ্কেও কোনো প্রবলেম হবে না। ইন্টারনাল লিংক সহ আদার্স যে কাজগুলো এগুলো করতে আর অসুবিধা হবে না। তাহলে আশা করি ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক আপনারা করতে পারবেন। এরপর আমরা দেখি আর কি করতে হবে। ও, ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগ কি দেখা যাওয়ার দরকার আছে না পারবেন? আপনার কন্টেন্টের ভিতরে, আচ্ছা, আপনার কন্টেন্টের ভিতরে যত ইমেজ দিবেন এগুলাকে ইমেজ অল্টার ট্যাগ করে দিবেন। এটাই তো সিম্পল। আচ্ছা, আমরা এখানে একটা ইমেজ দিতে চাই, অ্যাড মিডিয়া। আচ্ছা, আমি পিসি থেকে আপলোড করে দেখাই। সিলেক্ট ফাইল, আচ্ছা, যে কোনো একটা ইমেজ দিয়ে দেখাই। আর ইমেজ অল্টার ট্যাগ দেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখবেন, কভার ইমেজে আপনার মেইন কিওয়ার্ডটা থাকবে, কভার ইমেজ। এরপরে হচ্ছে এই যে এটা ধরেন, এটা হচ্ছে আমাদের কভার ইমেজ, এটাতে আমরা মেইন কিওয়ার্ডটাই ব্যবহার করেছি। এখন হোয়াট ইজ পেপাল প্লাগইন, এখানে যদি আপনি দেন তাহলে এখানে আপনার শুধু পেপাল প্লাগইনটাই হবে ইমেজের অল্টার টেক্সট। তারপর এখানে ডাব্লিউপি ইজি পেপালের যদি পিকচার দেন তাহলে ডাব্লিউপি ইজি পেপালটাই হবে এটার এক্সটার্নাল ইমেজ অল্টার ট্যাগ। তারপর পেপাল শপিং কার্ট যদি দেন তাহলে পেপাল শপিং কার্টটাই হবে এটার কিওয়ার্ড। বুঝতে পারছেন তো? এবার আসেন, এখানে একটা ইস্যুজ আছে, এটাও রাইটারকে নির্দেশনা দিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। আমরা এসইও অ্যানালাইসিসে গিয়ে দেখি। হ্যাঁ, কি প্রেজের মধ্যে যে বিষয়টা, কি প্রেজের যে ডেনসিটিটা দেখেন, এখানে কি বলা হয়েছে, the focus key phrase was found 6 times, that less than the recommended minimum 7 times। তাহলে আপনার রাইটার যাতে এগুলা লক্ষ্য করে লেখে, এখানে 6 বার পাওয়া গেছে, তবে মিনিমাম 7 বার ব্যবহার করতে হবে। কোনটা? আচ্ছা, এটা কি লক্ষ্য করি, এই যে এটা। এখন এটা আপনি তবে একটু নিজেও চেক করে দেখতে পারেন, এটা রাইটার দিয়ে সলভ করানোই উচিত, কারণ যদি আপনি লেখেন তাহলে তো আপনি নিজেই পারবেন। আচ্ছা, আমরা বেস্ট অথবা আগ পিস থেকে কিছু সরাই দিয়ে দেখি ওকে হয় কিনা। না, কি প্রেসটা রাইটাররাই মেইনটেইন করতে হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, কি প্রেসের একটা আমরা ইয়ে দিয়ে ঠিক করলেও, ইন্টারনাল লিংক কি প্রেস ইন টাইটেল, ওয়ার্ডপ্রেস পেপাল অ্যাফিয়ার এসইও টাইটেল। আচ্ছা, ফর বেস্ট রেজাল্ট কি প্রেস এসইও টাইটেল।
আচ্ছা, ইন্টারনাল লিংক দিবেন এসইও টাইটেল উইদার দ্য ভিউয়েবল লিমিট মেক শর্ট। আচ্ছা, বেশি লং তো হয়নি, তারপরেও কেন লং দেখাচ্ছে? আচ্ছা, এই কথাটা আমাদের জরুরি নেই। হ্যাঁ, দেখেন আমাদের এসইও গুড হয়ে গেছে না? এসইও স্কোর গুড হয়ে গেছে না? ওই যে টাইটেলটা শর্ট করতে বলছি, আমরা ঠিক করে নিয়েছি, কারণ আমাদের হ্যালো, তাহলে আমরা ওই যে টাইটেলটা অপটিমাইজ করে নিয়েছি। বেস্ট ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন, এটাকে তো আর আপনি সরাইতে পারবেন না, এটা আপনাকে দিতেই হবে, এটা মেইন কিওয়ার্ড। আচ্ছা, খুব বেশি সাউন্ড আসতেছে কার থেকে? দেখেন বেস্ট ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন, এটা আপনি সরাইতে পারবেন না, এটা মেইন কিওয়ার্ড, এটা দিতেই হবে। তবে সাথে আপনি টাইটেলকে অ্যাট্রাক্ট করার জন্য যে কথাগুলো লিখছেন এগুলা যদি ম্যাচ না করে তাহলে ঠিক করে দিবেন, পরে আপনি নিচে রাখেন, সমস্যা নেই। যে আমরা মেইন টাইটেলে তাহলে দিয়ে দিছি কি বেস্ট ওয়ার্ডপ্রেস পেপাল প্লাগইন 2021, পরে যে 16টা দিছি আমরা 16টার বর্ণনা নিচে আস্তে আস্তে দিয়ে দিছি। তাহলে এভাবে পড়ে পড়ে এই বিষয়গুলো সলভ করতে পারবেন তো? হ্যালো, দেখেন আমরা কিন্তু ইন্টারনাল লিংক করা ছাড়াই কিন্তু আমাদের এই সি স্কোর গুড হয়ে গেছে। আর ইন্টারনাল লিংক দিলে আর তেমন কোনো গ্যাপ নাই, একদম 100 এ 100 ওকে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা ওই 80 এর উপরে স্কোর গেলে এটা 100% ওকে দেখায়। তবে ইন্টারনাল লিংক করে দিবেন, কারণ ইন্টারনাল লিংকটা খুব বেশি পাওয়ারফুল, ইন্টারনাল লিংক লাগবে। কিন্তু আমাদের স্কোর এমনিতে গুডে চলে গেছে, কিন্তু ইন্টারনাল লিংকটা অবশ্যই করে দিবেন। তাহলে এভাবে প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে পড়ে পড়ে টাইটেল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, তারপর হচ্ছে আপনার এভাবে দেখে দেখে। আর আরেকটা প্রবলেম হবে আপনাদের, এটা আমি একটু বলে দিই। আরেকটা প্রবলেম হবে, যদিও এখন হয়নি, সাবহেডিং ডিস্ট্রিবিউশন, এটাতে একটু প্রবলেম হইতে পারে আপনাদের। এই যে ইন্টারনাল লিংকটাতে গ্রিন সিগন্যাল, আর মেটা ডেসক্রিপশন লেন্থ একটু শর্ট হয়ে যায়, আরেকটু বড় কোন জায়গায় আমি একটু দেখাই। হ্যাঁ দিচ্ছি, সেটা দিচ্ছি। সাবহেডিং ডিস্ট্রিবিউশন নামে কোনো অপশন পান কিনা দেখেন তো। আচ্ছা, অবশ্যই এক এক প্লাগইনে এক এক রকম। র‍্যাঙ্ক ম্যাথের মধ্যে আর এটার মধ্যে একটু অল্প আর কি, 19-20 যেটাকে বলে আর কি, র‍্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন ওয়ান এসইও। আচ্ছা, সাবহেডিং ডিস্ট্রিবিউশন ওরা এটাকে ফোকাস করে না, ওই ইউএসটি এসইও। মূল কথা হচ্ছে আমাদের এই কন্টেন্টের তার কিছু না করলেও চলবে, তবে ইন্টারনাল লিংক অবশ্যই করে দিবেন। আমরা একদম সেফ জোনে, মানে গুড লেভেলে চলে গেছি। ওকে না, ওকে মানে মোটামুটি ঠিক আছে, আর গুড মানে পুরোটাই ঠিক। মানে আপনি এখন 80-এর উপরে এমনিই আছেন, তবে আপনি যদি 95 করেন তাহলে তো আরো ভালো, এই আর কি কথা। এখন কি দেখা দিতে বলতেছেন? ও, ডু ফলো নো ফলো কিভাবে করবেন? আচ্ছা, সেটার জন্য এটা তো আমার কন্টেন্ট, আমি কিন্তু এটা রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো আমার রাইটার দিয়ে লেখানো কন্টেন্ট, তো এটা রাখা যাবে না। এটা আপনাদের কন্টেন্ট দিয়ে দেখা দিচ্ছি, এটা আপনাদের পাবলিশ করা কন্টেন্ট দিয়ে দেখা দিচ্ছি। ডু ফলো নো ফলো করতে চাইলে অবশ্যই এক্সটার্নাল লিংকে তো অবশ্যই নো ফলো করে দিবেন, যাতে আপনি নো ফলো দিয়ে বুঝাচ্ছেন যে ওই ওয়েবসাইটটা, ওই লিংকটা যাতে আপনার ওয়েবসাইট থেকে কোনো পাওয়ার না পায়। আচ্ছা, আমরা একটা প্লাগইন নিয়ে নিই। বুঝি নাই? হ্যাঁ, অবশ্যই কেন পারবে না? ভিজিটর ক্লিক করলে যাইতে পারবে। আপনি শুধু সার্চ ইঞ্জিনের ক্রলারকে নির্দেশনা দিচ্ছেন যে এই উইকিপিডিয়া অথবা উইকিয়া অথবা যে অথরিটি সাইটকে আপনি লিংক দিচ্ছেন, সে যাতে লিংকের কোনো লিংক ইউজ না পায়, মানে লিংকের কোনো পাওয়ার না পায়। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ইন্টারনাল লিংকে আপনি যদি ডু ফলো রাখেন, তার মানে ওই লিংকটা যাতে আপনার এখান থেকে একটা রিকমেন্ডেশন পায়, পাওয়ার পায়। আর ওইখানে আপনি বোঝাচ্ছেন সে আমার এখানে আছে ঠিক, তবে সে কোনো পাওয়ার পাবে না, জাস্ট ভিজিটররা চাইলে ক্লিক করে গিয়ে পড়তে পারবে, এইটুকুই। কিন্তু ওই লিংকের যে পাওয়ারটা সেটা পাবে না। বুঝছেন কিনা? স্যার, পাওয়ার পেলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই। বুঝে নেই? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। পাওয়ার পাইলে তো সে আপনার ওই লিংকটা আপনার কম্পিটিটর হয়ে যাবে, পরে র্যাঙ্ক আপনি করবেন না, র্যাঙ্ক সেই করে বসে থাকবে।
বুঝছেন কি না? তাহলে তো সবগুলারই এরকম no follow হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা কন্টেন্ট পাবলিশ করার সময় এগুলা করতে হবে। এই যে দেখেন না, এগুলো যদি না করা লাগে তাহলে আমি স্পেশালি নো ফলো নামে একটা প্লাগইন সেটা এক্সটেনশন সেটআপ করে রাখছি এখানে, দেখতে পাচ্ছেন? শুধু কাজ করার জন্য না, মানে এগুলো চেক রাখার জন্য। দেখবেন আমি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করলে এখানে এই যে দেখেন সিগন্যাল দেয়, এটা নো ফলো লিংক, এটা নো ফলো লিংক, এত কিছু আমরা কেন করি? এটা করার উদ্দেশ্য তো হইছে এটাই যে এগুলো ট্র্যাকে রাখা। আচ্ছা এটাতে আছে কিনা দেখি কন্টেন্টে। প্রত্যেকটা জায়গায় আপনার নো ফলো ডু ফলো আমরা সিগন্যাল রাখার জন্য এগুলো ইউজ করি। এই যে দেখেন এই লিংকটা হচ্ছে নো ফলো, ক্লিক করলে কোনো একটা লিংকে ওই যে উইকিপিডিয়াতে যাচ্ছে, এই যে নো ফলো করা। আর যদি আরো অন্যান্য লিংকে যান সেগুলো থাকবে ডু ফলো। এই যে দেখেন এটা হচ্ছে ডু ফলো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা ডু ফলো, এটা নো ফলো। আচ্ছা এগুলো করবেন কিভাবে সেটা শিখে দিই। কে জানি কোশ্চেন করতে চাইছিলেন? সঞ্জয় দাদা মনে হয়। না স্যার, এখানে আমাদের মধ্যে অনেকের কোশ্চেন হলো যে তাহলে লিংকটা করা কেন, মানে ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা বুঝছি, লিংক করবেন না ব্যাপারটা হ্যাঁ, আমি একটু বলি। আচ্ছা আচ্ছা আমি বলি কন্টেন্টের যে যেগুলো হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য একটা আমি ট্রাস্ট বলি এতে 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 আপনার কন্টেন্টটা ট্রাস্টেবল হবে, ভ্যালুয়েবল হবে। খেয়াল করেন, ধরুন আমরা এইগুলা বাইরের এক্সাম্পল দিয়ে দিয়ে শিখতে হবে। ধরুন আপনি কথার কথা আর কি, আপনি আমাদের মেয়রের সাথে চলাফেরা করেন, খেয়াল করেন আপনি মেয়রের সাথে চলাফেরা করেন, তাহলে মানে আশপাশের লোকজন দেখলে আপনাকে একটু ভ্যালুয়েবল মনে করবে না? হ্যালো, একটু ভ্যালুয়েবল মনে করবো। কিন্তু মেয়র তার ঘনিষ্ঠ লোকদেরকে বলে রাখলো সে আমার সাথে থাকুক, চলাফেরা করুক, কিন্তু তাকে কিন্তু আমার স্পেশাল কোনো ভ্যালু দিবে না, এমনি আমার সাথে চলাফেরা করুক। এটা সে রাখতেছে তার প্রয়োজনে আপনাকে, মানে তার জনবল বাড়ানোর জন্য। কিন্তু সে এটার কারণে সে আপনার কারণে সে কিছুটা ভ্যালু পাচ্ছে, কিন্তু আপনি তার থেকে কোনো ভ্যালু পাবেন না। সঞ্জয় দাদা কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ মানে আমি আমার কন্টেন্টে উইকিপিডিয়া হাউস সহ অথরিটি ওয়েবসাইট গুলোকে আমার কন্টেন্টে দিয়ে রাখি ভিজিটরদের এঙ্গেজের জন্য, যে ভিজিটররা আমার ওয়েবসাইটে আসলে আমার এখান থেকেও তথ্য পায়, চাইলে সে আরো অথরিটি ওয়েবসাইট গুলো থেকেও ইনফো পাচ্ছে, ক্লিক করে যেতে পারতেছে। কিন্তু আমি সার্চ ইঞ্জিনকে নির্দেশনা দিয়ে রাখছি এই লিংকটা আমি দিছি ঠিক আছে ভিজিটর ফ্রেন্ডলি হওয়ার জন্য, কিন্তু সে আমার এখান থেকে কোনো পাওয়ার পাবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ সে আমার এখানে আছে ঠিকই, এখান থেকে তথ্য নেবে, কিন্তু সে আমার থেকে কোনো পাওয়ার পাবে না। এটাই আর কি। আর এটা আপনাকে অবশ্যই করতে হবে, এটা জরুরি একটা ইস্যু। আপনার ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক দুইটাই করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে নো ফলো দিয়ে রাখার জন্য, হ্যাঁ বলেন। র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে স্যার ওই যে ডু ফলো লিংকের কথা যদি বলে স্যার ওইটা কিভাবে নিখুঁত হয়? মানে আমরা বুঝি নাই। ওই যে আমরা ব্যাকলিংক করার ক্ষেত্রে জি জি নো ফলো ডু ফলো চিনার উপায়টা আমি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখাইছি। এমনিতেই কমনলি যদি আমরা বলি আনসার পোস্টিং, ব্লগ কমেন্টিং, ডিরেক্টরি সাবমিশন, এগুলো সব হচ্ছে নো ফলো ব্যাকলিংক। আর আপনি যদি গেস্ট পোস্ট করেন, তারপর হচ্ছে আর্টিকেল সাবমিশন করেন, তারপর হচ্ছে ওয়েব 2.0 করেন, এগুলো হবে নো ফলো লিংক। এটা নিজে চেক করে দেখতে হবে, মুখে আন্দাজি না বলাটাই উচিত। কারণ আর্টিকেল সাবমিশন সবগুলা যে ডু ফলো হয় এটারও নিশ্চয়তা নেই, এটা আপনি ইন্সপেক্ট এলিমেন্টে চেক করে দেখতে হবে। আচ্ছা এটা আমি দেখা দিব, ওই 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 প্রসঙ্গে আসুক তখন দেখা দিব। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার বুঝছি। আচ্ছা তারপরেও আপনারা যেহেতু কনফিউজড, খেয়াল করেন আমরা সব সময় ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার টাইম পাই না, কারণ প্রচুর কাজ না, এত ঘন ঘন। এই জন্য দেখেন এই যে আমি এখানে এই যে নো ফলো অ্যাট্রিবিউশনটা সিলেক্ট করে রাখার কারণে আমি দেখতেছি আমার না যে কোনো কন্টেন্টে ঢুকলে এটা কি নো ফলো লিংক না ডু ফলো ব্যাক লিংক। এখন আপনার যদি এক্সটেনশন থাকে আপনি এমনিই দেখতে পাবেন, আর এক্সটেনশন না থাকলে চেক করবেন কিভাবে? এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, দেখেন তো এটা কি 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 টাইপের লিংক। রিলেশন টার্গেট নো ফলো স্যার। এই যে রিলেশন টার্গেট কি দেখাচ্ছে? নো ফলো না? নো ফলো। হ্যাঁ নো ফলো। তাইলে আপনি ইন্সপেক্ট এলিমেন্টে গিয়েই চেক করে দেখতে পারবেন। তো এত ঘন ঘন চেক করার টাইম কোথায়? আমরা সারাদিন এগুলো নিয়ে কাজ করি, আমাদের তো অত টাইম হবে না। এই জন্য আমরা এক্সটেনশন সেটআপ দিয়ে রাখছি, যাতে আমরা অটোমেটিক্যালি দেখতে পারি কোনটা নো ফলো কোনটা ডু ফলো। বুঝতে পারছেন? এখন আসেন, এটা তো হচ্ছে চেক করার জন্য কোন ওয়েবসাইটের কোনটা নো ফলো কোনটা ডু ফলো সেটা চেক করবেন। কিন্তু আপনি এটাকে আপনার ওয়েবসাইট থেকে দেওয়ার সময় ইয়ে করে দিবেন কিভাবে? এটার জন্য আমরা একটা প্লাগইন অ্যাড করব। নো ফলো
রিলেশন নো ফলো, টাইটেল নো ফলো, এটা সবচেয়ে ভালো হয় মনে হয়। আচ্ছা এটাই সেটআপ দিই না হয়, আমি আমার সাইটে এটাই মনে হয় কমনলি আমরা ইউজ করি, সবগুলোই নো ফলো লাগে। অ্যাক্টিভ করে দিই। আচ্ছা এটা অ্যাক্টিভ করার পরে এখন আমরা আপনাদের পোস্টগুলোতে ঢুকবো কাউকে এক্সটার্নাল লিংক দেওয়ার জন্য। আচ্ছা আমি এটা একটু ডিলিট করি, লাইভ কন্টেন্ট গুলো দিয়ে শেখানো রিস্কি। ড্রাফট থেকেও ট্রেস থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দিই। এটা তো অল্প জ্ঞান। আচ্ছা যাক, আমি আর ইয়াতে গেলাম না শেখার জন্য। ধরেন কোকোনাট মিল্ক অথবা অ্যালোভেরা, এটাকে আমরা এক্সটার্নাল লিংক দিব। অ্যালোভেরাকে আপনি এক্সটার্নাল লিংক দিবেন, তাহলে অ্যালোভেরা, আমি আবার বলতেছি এটা আপনারা ভালো ভালো অথরিটি ওয়েবসাইট গুলোকে দিবেন, ইসলামিক স্কুল ফিজ এই সাইটগুলো। আমি সাধারণত উইকিহাউ, উইকিপিডিয়া এগুলাই ব্যবহার করে থাকি। এটা যার যার ইচ্ছা, এখানে আমি ফিক্সড বলে দিব না যে এটা করেন ওইটা করেন। আচ্ছা অ্যালোভেরাকে যদি আমরা এখন লিংক করে দিই, এক্সটার্নাল লিংক দিলাম, কিন্তু এটা কিন্তু এখন ডু ফলো রয়ে গেছে, এটা কিন্তু নো ফলো হইল না। তাহলে নো ফলো করার জন্য আমরা এখন কি করব, আমরা এই যে এডিট বাটনে ক্লিক করব, সেটিংসে যাব। এখন দেখেন তো এই যে অ্যাড রিলেশন নো ফলো করে দেওয়ার সুযোগ আছে কিনা। হ্যালো, যেটা যেটা আগে ছিল না আমরা এখন করে দিচ্ছি। আচ্ছা আমরা নতুন করে আবার করি, লিংকটা মনে হয় রিমুভ হয়ে গেছে। আমরা আবার এড করি। আমরা এডিটে যাই, সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা এটাকে নো ফলো করে অ্যাড লিংকে ক্লিক করে দিব। এবার এটা নো ফলো হয়ে গেছে। আচ্ছা আমরা এটা অ্যাড হচ্ছে না কেন, একটু আবার ক্লিক করি। আচ্ছা এখানে আবার নতুন করে অ্যাড করে দিই। তারপর আমাদের অ্যাড রিলেশন থাকবে নো ফলো, এটা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন। এবার নো ফলো হয়ে গেছে। আরে আবার এন্ড যুক্ত হয়ে গেল কেন। আচ্ছা দেখ, এটাকে আমরা এখন আপডেট করে দিই। ভিউ পোস্ট একটু যাই। দেখেন নো ফলো দেখাচ্ছে না? হ্যাঁ, এটা আগে ছিল না। এইভাবেই আর কি। তাহলে নো ফলো, ডু ফলো, সরি ডু ফলো তো করতে হবে না, এটা বাই ডিফল্ট থাকবে। নো ফলো করতে পারবেন তো? স্যার নো ফলো করতে পারবো স্যার। স্যার এখানে কি এক্সটেনশনটা বুঝাইতেছে যে মানে নো ফলো এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এক্সটেনশন ওই যে বাই ডিফল্ট কোন লিংক নো ফলো, কোন লিংক ডু ফলো, এটা চিহ্নিত করার জন্য নো ফলো এই এটা একটু সেটআপ দেন আপনারা। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে এইসব বিষয়ে চলে গেলে তো মার্কেট প্লেস আবার স্কিপ হয়ে যাবে, বুঝছেন কিনা বিষয়টা? আমাদের টার্গেট হচ্ছে 3-4টা সার্ভিস ভালো করে শিখানো, মার্কেট প্লেসে ঘুরানো। এখন এইসব লেভেলে চলে গেলে তো আপনারা শুধু শিখতে থাকবেন, পরে কাজ করার মানে বেসে থাকা অবস্থায় কাজ করা হবে না। এই যে নো ফলো, এটা নিয়ে নেন। নো ফলো এটা এক্সটেনশনটা অ্যাড করে দেন, নো ফলো ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। স্যার স্কিমা মার্কআপ ফর স্প্লিন্ট, এটা কি স্যার? স্প্লিন্ট বুঝি নাই স্যার। ওই যে স্কিমা মার্কআপের সাথে স্নিপেটটা হচ্ছে আমরা এডিট করতে গেলে যে ওই একটা বক্স আসে, এটাই তো স্নিপেট।
আচ্ছা আচ্ছা, মানে ওটা নিয়েই আলাদা ইয়ে দেখলাম আর কি। বুঝছি, এগুলা হচ্ছে লেখার সময় মানে লেখাগুলাকে আই ক্যাচি করার জন্য এক একজন এক এক ভাবে লেখে আর কি। স্নিপেটটা হচ্ছে আমরা ওই যে বক্সে অ্যাড করে যে ওইটাই হচ্ছে স্নিপেট। আচ্ছা, তাহলে কাজ করতে করতে তো আপনাদের অনেকগুলো প্লাগইন অ্যাড করা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের বেসিক কি কি প্লাগইন তো কাজ করতে গেলে একটা ওয়েবসাইটে আরো লাগে। আমি শুধু এসইও পারপাস যেটা, যেমন সাইট অরিজিন সিএসএস, এটা তো এসইওর জন্য না, তারপরে আমি দেখাই দিছি আপনাদেরকে। অবশ্য নো ফলোটা হচ্ছে এসইও পারপাস, এটা দেখাই দিলাম। আর আপডাপ্ট প্লাস এটা হচ্ছে সাইট ব্যাকআপ নেওয়ার জন্য। ডাব্লিউপি রিজেক্ট, এটা হচ্ছে ওল্ড ডিজাইনটাকে রিজেক্ট করে নতুন ডিজাইন করার জন্য। আর ইউএসটিসিও তো অবশ্যই আমাদের এসইওর জন্য। প্লাগইন একটা সাইটে আরো প্রচুর প্লাগইন ইউজ করতে হয় সাইট ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য, ঠিক আছে, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। অল ইন ওয়ান এসি তার রাখার দরকার নেই, এটা ডিলিট করে দিন। আচ্ছা, তাহলে এই কাজগুলো কি করতে পারবেন? এখন প্র্যাকটিস করবেন কিভাবে সেটাই হচ্ছে কথা। কিছু বিষয় তো সবাই মিলে প্র্যাকটিস করা পসিবল না। আচ্ছা, আগে আপনারা হচ্ছে রিডিং লেভেল ঠিক করে, এসইও ঠিক করে একটা কন্টেন্ট মডিফাই করেন, পারবেন না? স্যার এটার জন্য তো অনেক ভালোভাবে কন্টেন্ট লেখা আচ্ছা, লেখার বিষয়টা, লেখার সমাধান আপাতত আছে। লেখার সমাধান রিডিং লেভেলের ক্ষেত্রে না হয় আমি ইয়া দিলাম, কিন্তু এসইওটা খুব ভালোভাবে ফিক্স করতে পারেন কিনা সেটা তো দেখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনারা কি কি করবেন আমি বলি। আলামিন ভাই মাইকটা একটু অফ করে দেন। এটা ভাগে আসলে মার্কেট প্লেসে হিজিবিজি করে ফেলে। মার্কেট প্লেসে শুধু স্কিমে নিয়েও কাজ পাওয়া যায়, শুধু মেটা ডেসক্রিপশন ঠিক করে করা নিয়েও কাজ পাওয়া যায়, ইন্টারনাল এক্সটার্নাল লিংক, ইমেজ অল্টার ট্যাগ নিয়েও কাজ পাওয়া যায়। সিঙ্গেল কাজটা পুরো একটা প্যাকেজ হওয়া উচিত ছিল একটা পেজে। আর এগুলো হওয়ার কারণও আছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে যে ক্লায়েন্ট যে ওয়েবসাইটই বানায়, এগুলো তো আর এসইও এক্সপার্টরা বানায় হচ্ছে ডিজাইনাররা, ডেভেলপাররা। তো করার পর ওরাই দেখা গেছে কন্টেন্ট গুলো দিয়ে ফেলে। দেওয়ার পরে বেশিরভাগ কাজ আপনাদের কাছে খুচরা খুচরা আসার কারণ এটাই। তো ওরা তো অত কিছু ফলো করে না, করে ফেলার পর কিছু গ্যাপ থেকে যায় যে এই কন্টেন্টের লিংক ঠিক নেই, এটার ইন্টারনাল লিংক নেই, এক্সটার্নাল লিংক নেই, তারপর এটা রিডিং লেভেল ঠিক নেই। ওরা তো যারা ডেভেলপ করে ওরা তো এগুলা কিছুই ফলো করে না। তবে ইদানিং ডেভেলপাররা এসইও জানে, অনেকেই জানে, খেয়াল রাখে, ক্ষেত্র বিশেষ আর কি। কিন্তু বেশিরভাগ ডেভেলপাররাই হচ্ছে ক্লায়েন্ট যেভাবে বলে ওইভাবে সাইটটা ডিজাইন ডেভেলপ করে জমা দিয়ে দেয়। তো এখানে ফুল এসইও তেই প্রবলেম থাকে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে কিছু অংশের প্রবলেম থাকে, কোনো ক্ষেত্রে পুরাটাই প্রবলেম থাকে। তো এই জন্য আপনারা ওই মার্কেট প্লেসে বিচ্ছিন্ন সার্ভিস গুলো আছে অথবা ক্লায়েন্টরা অর্ডার করে, বুঝতে পারছেন? ছোট ছোট প্রবলেম থাকে, এগুলো সলভ করার জন্য। তাহলে আপনারা এখন যেটা করবেন, টাইটেল অপটিমাইজেশন করবেন, ইউআরএল অপটিমাইজেশন করবেন, ইমেজ অল্টার ট্যাগ, তারপর হচ্ছে এক্সটার্নাল লিংক, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে স্কিমা মার্কআপ, এগুলা সব কিছু করবেন। করে মোট কথা হচ্ছে এসইও ফিক্স, এসইও তে গ্রিন বুঝে নাই। আরেকবার বলেন স্যার কি করতে হবে? আচ্ছা, আমি কন্টেন্টে গিয়ে দেখাই, একটু পোস্টে যাই। ফুল পোস্টে আপনারা যখন একটা পোস্ট করবেন, খেয়াল করেন, আমি অ্যাড নিউ পোস্ট থেকে দেখাই। যখন পোস্ট করবেন, এই যে টাইটেল দিবেন, টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। কিওয়ার্ড অপটিমাইজ করে টাইটেল ব্যবহার করবেন, এটা হচ্ছে প্রথম কথা। তারপর যখন ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের মধ্যে যতগুলো ইমেজ থাকবে, ইমেজের অল্টারনেটিভ ট্যাগ দিবেন, ঠিক আছে। অল্টারনেটিভ ট্যাগ দিবেন। আর টাইটেল এটা পাবলিশ করার পর এখানে যে লিংকটা আসবে, এটাকে অবশ্যই এডিট করে অপটিমাইজ করে দিবেন। অপটিমাইজ মানে শুধু আপনার মেইন কিওয়ার্ডটা থাকবে, আর কিছুই থাকবে না। এরপর কন্টেন্ট দেওয়ার পর কন্টেন্টে যে ইমেজগুলো থাকবে, ইমেজের অল্টার ট্যাগ থাকবে। আর দেখে মেইন একটা দুইটা জায়গার মধ্যে আপনারা এক্সটার্নাল লিংক করে দিবেন। আপনার কন্টেন্ট রিলেটেড একটা টপিকসে ইন্টারনাল লিংক করে দিবেন, সরি এক্সটার্নাল লিংক করে দিবেন। আর ইন্টারনাল লিংক দেওয়ার তো আপাতত কোনো কন্টেন্ট আপনাদের নাই। হ্যাঁ, ইন্টারনাল লিংক তো আপনাদের প্র্যাকটিস করা উচিত। সেক্ষেত্রে আপনি এক ব্যক্তি দুইটা আর্টিকেল সিমিলার টাইপের পাবলিশ করেন, তাহলেই তো হয়। পারবেন না সেটা? জি স্যার। হ্যালো, আচ্ছা, এটা যদিও কন্টেন্ট, এটা এখনো রেডি না, আমি এটা দিয়ে দেয়, এটা এখনো লাইভ করিনি সাইট, অনেক আগেই করার কথা, বিভিন্ন কারণে হয় না। যদি এটা না হওয়ার কারণ আছে, আমি আপনাদেরকে বলি। একটা সাইট বললেই লাইভ করে দেওয়া যায় না, অনেকগুলো ইস্যু থাকে। যেহেতু আমি এটাকে মনিটাইজ করব,
পার্সোনাল নামের ওয়েবসাইট হলেও এটাকে আমি মনিটাইজ করব, কারণ খামাখা একটা সাইটের পিছনে সময় দিলে তো লস। আমরা পোস্টে যাই, কেন দেওয়া হয় না দেখেন, কিছু কিছু লেগিংস রয়ে গেছে, এগুলা রাইটার দিয়ে আবার সলভ করাইতে হবে। এই যে এই কন্টেন্টটাতে হ্যালো হ্যাঁ আচ্ছা, বুলেট পয়েন্ট গুলো নিয়ে আসতেছি। দেখেন এখানে মাত্র 9টা কন্টেন্ট দেওয়া, তবে কন্টেন্ট যদি আপনারা 9টা দেখেন, এক একটা কন্টেন্ট কিন্তু 9000 ওয়ার্ড 8000 ওয়ার্ড, ওই যে পাবলিশ হয়ে গেলে পাবেন ইমেল মার্কেটিং এর কন্টেন্টটা 9000 কত ওয়ার্ড মনে হয়, এক একটা কন্টেন্ট মানে বিস্তারিত পাবেন এখানে। এখন আসেন, এই যে এই কন্টেন্ট গুলাকে আমরা ইন্টারনাল লিংক করা আমাদের জন্য একদম ইজি। কেন? এই যে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট এসইও, আপনি আমার এই কন্টেন্ট, এই এসইও এর কন্টেন্টটাতে গেলে আপনি ডোমেইন নামে অনেকগুলো কথা পাবেন, সেটার সাথে আমি এটাকে লিংক করে দিতে পারবো। আবার দেখেন এসইও নিয়ে এই যে এখানেও একটা কন্টেন্ট, এখানেও একটা কন্টেন্ট, তবে দুইটা দুই রকম। এটা হচ্ছে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট এসইও, আর এটা হচ্ছে দি আলটিমেট বেস্ট এসইও এন্টারপ্রাইজ টুল দ্যাট ইউ মাইট নিড। তাহলে এটার সাথে এটাকে ইন্টারনাল লিংক করা যাবে না? যাবে স্যার, যাবে। আবার এটার সাথেও কিন্তু করা যাবে। এরপরে আসেন, এই যে বেস্ট ওয়ার্ডপ্রেস ড্রপ শিপিং থিম, এটার সাথে এই যে ওয়ার্ডপ্রেস, এটার সাথে এটাকেও ইন্টারনাল লিংক দেওয়া যাবে, এটার সাথেও দেওয়া যাবে, এটার সাথেও দেওয়া যাবে। মানে আপনি সাইট তৈরি করার সময় সাইটের স্ট্রাকচারটাই ওইভাবে করে করতে হবে। এই যে বললাম না, একটা সাইট আমরা চাইলেই কেন পাবলিশ করে দিতে পারি না, এটা তো অনেক আগে কেনা ডোমেইন। কারণ আমার মনে হচ্ছে এখানে আমার এখনো অনেক কিছু গ্যাপ রয়ে গেছে, আমি আরো রিসার্চ করতে হবে, কোথায় কোন ক্যাটাগরি থাকা উচিত, কোথায় কোন মেনু থাকবে, কোথায় কোন সাব মেনু থাকবে, এইসব বিষয়ে অ্যানালাইসিস করার কারণে এখনো সাইটটা পাবলিশ করিনি। অথচ প্রচুর কন্টেন্ট লেখা শেষ, অনেক কিছু ড্রাফট করে রাখছি, কিছু এখনো আনিনি এখানে। এই যে কন্টেন্ট কি রাইটার হায়ার করছেন স্যার? হ্যাঁ, আমার তো পার্মানেন্ট রাইটার আছে, একজন দুইজন না, আমার 5 জন পার্মানেন্ট রাইটার, কারণ আমাদের ওয়েবসাইট তো অনেক, একটা দুইটা না। বুঝতে পারছেন বিষয়টা? ওয়েবসাইটে তো নিয়মিতই কন্টেন্ট পাবলিশ করতে হয়। এখন দেখেন, এটা পাবলিশ না করার কারণ হচ্ছে এটার আমি এখন আর্কিটেকচারটাই ঠিক করতে পারিনি, কি রকম হওয়া উচিত, মানে ভাবনা চিন্তা করতে 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 একবার এরকম করি, আবার এরকম করি, এই শুধু এই দেখেন এখানে কোন লোগোটা দিবে, এইরকম আমি মনে হয় 35-40টা লোগো তৈরি করছি, করে একটাও দিনে পরে নরমালি টেক্সট লিখে দিছি, মানে অন্যান্য এক্সপার্টদেরকে ফলো করে পরে দেখলাম যে না, লোগো না দেওয়াটাই উচিত, সহায় হয়েছে। এখন এখানে আপাতত রাখলাম কি বিগিনার গাইড। তারপর ডিজিটাল মার্কেটিং এ গেলে এখানে এসইও এর বিষয়গুলো জানতে পারবেন আপনারা অথবা ভিজিটররা। এখানে গেলে সোশ্যাল মিডিয়া, এখানে ইমেল মার্কেটিং আরো বাড়াবো। নিচের দিকে স্পেশালি সিপিএ, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো নিয়ে আসবে। এরপর ওয়ার্ডপ্রেস এর আওতায় গেলে আপনারা এখানে গেলে থিম পাবেন, এখানে গেলে প্লাগইন পাবেন, আর এখানে হচ্ছে টিউটোরিয়াল, এখানে হচ্ছে মূলত এগুলো রিভিউ টাইপের আর কি, বেস্ট গুলো জানতে পারবেন। আর টিউটোরিয়াল হচ্ছে এখানে পুরোটা লার্নিং পারপাস থাকবে, স্ক্রিনশট দিয়ে কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট গুলো। আর রিভিউর মধ্যে গেলে বিভিন্ন এসইও অথবা ডিজিটাল মার্কেটিং এর যে টুলস আছে এগুলা রিভিউ থাকবে এখানে। এখন আরো কিছু বিষয় অ্যাডসেন্স পারপাসে করছেন না, সব এখানে এরকম না, বললাম না এখনকার সাইটগুলো অ্যাডস একটা পারপাস করা উচিত না। এতে কি হবে, যেমন দেখেন আমি কিন্তু প্রফেশনালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার। করোনার সময় তবে করোনার কারণে না, অ্যামাজন বিভিন্ন ক্যাটাগরিতে, ম্যাক্সিমাম ক্যাটাগরিতে কমিশন কমাই ফেলছে। যারা একটু রিসার্চ করেন তারা হয়তো জানার কথা, আমরা ক্ষেত্র বিশেষ 3% নিয়ে আসছে, হ্যাঁ আরো কম, আমার কিছু কিছু ক্যাটাগরিতে 1% হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আসেন, ওই সময় আমাদের আর্নিং অনেক কমে গেছে, তো অনেক কমে গেলে তখন কি, আমি তো একচেটিয়া ভাবে অ্যামাজন করতাম, বুঝতে পারছেন বিষয়টা, একচেটিয়া ভাবে। এরপরে কিছু কিছু সাইটে অ্যাডসেন্স দিতাম, তখন থেকে আমি শেয়ার সেলের দিকে চলে যাই। বুঝতে পারছেন বিষয়টা? এখন একটা ওয়েবসাইটকে যদি আপনি এক কেন্দ্রিক করেন পরে ধরা খেয়ে যাবেন। এই জন্য আমার ওয়েবসাইটে এটা থাকবে বিভিন্ন ভাবে, খেয়াল করেন। এটা অ্যাডসেন্স দিব কি দিব না আমি জানি না, তবে অ্যাফিলিয়েট বিভিন্ন ধারায় থাকবে। অ্যাফিলিয়েট ইনভার্টর থেকেও থাকবে, শেয়ার সেল থেকেও থাকবে, আবার টিউটোরিয়াল থাকবে। এক পর্যায়ে এখানে ভিডিও টিউটোরিয়াল চলে যাবে। তাহলে কি হবে, আমি নিজে প্র্যাকটিস করে নিচ্ছি আর কি, ওটা অদূর ভবিষ্যতে যাতে এরকম হয়। ইউডিমিতে আমার টিউটোরিয়াল থাকবে, আবার সেগুলো এখান থেকেও কেউ পারচেজ করতে পারবে, এবং আমার সার্ভিস গুলো এখানে চলে আসবে। মানে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট এসইও সার্ভিস ইন নোয়াখালী, অথবা আপনার বেস্ট লিংক বিল্ডিং সার্ভিস, তারপর হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এরকম লিখে সার্চ দিলে আমার সাইট আসবে। ক্লায়েন্টরা চাইলে আমাদের বিভিন্ন প্যাকেজ থাকবে, এগুলো অর্ডারও করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে এই ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েটও করা হবে,
এই ওয়েবসাইট দিয়ে আমাদের সার্ভিস গুলো সেল করা হবে, এই ওয়েবসাইট দিয়ে আমাদের টিউটোরিয়ালও সেল করা হবে, এই ওয়েবসাইটে অ্যাডসেন্সও থাকবে, ওয়েবসাইটে দিয়ে সিপিএ মার্কেটিং হবে। মোট যত ধরনের মনিটাইজেশন পদ্ধতি আছে সবগুলোই রাখার চেষ্টা করতেছি, বুঝতে পারছেন সেটা? যার কারণে লাইভ দিচ্ছি না, অনেক থেকে ঘুরে দিচ্ছি। মানে স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, আপনারা ওই যে ডাব্লিউপি বিগিনার, তারপর হচ্ছে মার্কস ডোপ, এদেরকে রিসার্চ করবেন। আরো আছে, তারপর হচ্ছে টেক রাডার, এগুলাকে দেখবেন যে এরাও মোটামুটি প্রচুর। এরা আবার আরেকটা সাইট আছে দেখবেন যে তারা রেসিপি রিলেটেড ওয়েবসাইট, তারা বিভিন্ন রান্না বান্নার টিউটোরিয়াল সেল করে, ভিডিও টিউটোরিয়াল, তারপর আসেন পিডিএফ বই সেল করে, তারপর ওইটা দিয়ে সিপিএ মার্কেটিং করে, ওইটা দিয়ে তাদের নিজস্ব কিছু ফুড প্রোডাক্ট আছে সেটা প্রমোট করে। আবার অ্যামাজন তো আছে, মানে যত ধরনের মনিটাইজেশন পদ্ধতি আছে সবগুলাই কিন্তু তারা রাখছে এখানে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এতে কি হবে, এতে আপনার ঝুঁকিগুলো কাভার হবে। ঝুঁকি কাভার হবে কিভাবে? এই যে অ্যামাজনের এইটার কারণে কিন্তু আমার অনেক সাইট কিন্তু 50% এর নিচে চলে আসছে ইনকাম, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্যই এখন থেকে সাইট বানাইতে গেলে এরকম চিন্তাধারা করেই করতে হবে। আর যদিও মানে পার্সোনাল নেমে এগুলা করা রিকমেন্ডেড না, কিন্তু আমি করে ছাড়বো এরকম একটা প্ল্যান আছে। যার কারণে আমি এইগুলা আগে সাইটের আর্কিটেকচার ঠিক করি, তারপর আমি লাইভ দেবো। আমার কন্টেন্ট ম্যাক্সিমামই কাজ শেষ, শুধু এসইও অপটিমাইজ করে পাবলিশ করে দিতে হবে, এটুকুই। স্যার আপনি কি সাইট রাখি দেন না সেল করে দেন? না, সেল করি। আমি এই পর্যন্ত অত বেশি করিনি, তবে আমি 3টা সাইট এই পর্যন্ত সেল করে দিছি। সবগুলোর রেডি $15,000 উপর ছিল, 2টা ছিল $15,000, একটা ছিল $20,000। আর এমনিতে বাকিগুলো, কারণ একদম বুঝি নাই মানে তিনটার গড় আইস কত, মানে কত সময় লাগবে? আচ্ছা, এখানে ওই ইতিহাস বললে আপনারা শিখবেন না, আপনারা চলে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু না স্যার এটা তো আসলে লং টাইম বিষয়, এটা সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমি সেই ইতিহাস বলি। আমি মূলত ওডেস্কে কাজ শুরু করি, যেটা এখন আপওয়ার্ক, ওয়েব ডিজাইনার হিসেবে। পরবর্তীতে আমরা কাজ শুরু করার পরে এসইও ক্লার্ক লঞ্চ করে, এসইও ক্লার্ক। আর ফাইবার তখন থেকে ছিল, ফাইবার মনে হয় 10 সাল থেকেই আছে। তো পরে ঘটনাক্রমে আমি কেমনি গুগল সার্চ করে এসইও ক্লার্ক মার্কেট প্লেস এটা পেয়ে যাই, এমনি কারো কাছ থেকে শুনি নাই। তো আমি এসইও ক্লার্কে তখন একাধিক অ্যাকাউন্ট খোলা যেত। আপনারা ওই যে মেলে গেলে দেখবেন আমি যে 25টা 27টা অর্ডার পাইতাম, এটা কিন্তু এক আইডিতে না, বিভিন্ন আইডিতে এক মেলে রিডাইরেক্ট করে রাখা। এগুলো সিস্টেম তখন করা যাইতো, এখন যায় না। মানে একই ইয়াতে একটা আইডি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাইতো তখন। তো পরে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খোলার পর আমি দেখলাম যে হুট করে আমি প্রচুর পরিমাণ কাজ পাওয়া শুরু করছি, এটা অনেক আগের কথা। তো এতে পরে আমি 6 জন লোক রাখছি, এরা শুধু লিঙ্ক বিল্ডিং করতে, আর কিছুই নাই। কোরআন সার, ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্টিং, এই টাইপের কাজগুলো ওদেরকে আমি 6,000 টাকা করে দিতাম। তো আমি দেখলাম যে প্রচুর ইনকাম আমার, আমি আর কে পাই, আমি এগুলা নিয়ে ব্যস্ত। পরবর্তীতে হঠাৎ করে তখন আমরা ইয়াহু আনসার দিতাম, এখন ওই স্প্যামি ব্যাকলিংক এগুলা চলা খুব একটা চলে না, মানে আমার ইনকাম কিছুটা কমে গেছে। এর মধ্যে আমি দেখলাম যে অ্যামাজন দিয়ে অনেকেই খুব ভালো করতেছে, কিন্তু আমি দেখি, আমি করি না, কারণ আমার তো ভালো একটা ইনকাম আছেই। পরে 13 সালের দিকে আমি নিজেও এটাতে নামার পরে এখন আমি দেখলাম যে এসইও, লিঙ্ক বিল্ডিং এগুলো নিয়ে আমি কাজ করি ঠিকই, ইনকাম হয় ঠিকই, কিন্তু অন পেজ এসইওর সব বিষয় জানা, কিন্তু প্র্যাকটিস করা হয়নি। প্র্যাকটিস করা বলতে এই যে অন পেজ এসইও বলতে আমরা নরমালি বুঝি, এখন আপনারা যেটা শিখতেছেন এই স্কিমা মার্কআপ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইউআরএল অপটিমাইজেশন, মূলত শুধু অন পেজ এসইও এইগুলো না। অন পেজ এসইও হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের যা ইস্যু আছে সবগুলোই হচ্ছে অন পেজ। তো পরে আমি এগুলা আবার প্র্যাকটিস করা শুরু করি। আর আমি বেশিরভাগ প্র্যাকটিস ছিল আমার ইউডিমি টিউটোরিয়াল দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? আপনারা চাইলে আপনারা করতে পারবেন। তো করতে করতে পরে লাইভ একজনের গাইড নিলাম। লাইভ গাইড নিয়েছি হচ্ছে আপনার তাহের চৌধুরী সুমন ভাই, আমাদের হয়তো অনেকে চিনবেন, উনি বিভিন্ন চ্যানেলে টক শো করে। উনি হচ্ছে আবার এই বাংলাদেশে এখন টপ রেটেড আছে আলামিন কবির, নাসিরউদ্দিন শামীম ভাই, এদেরও গুরু, বুঝতে পারছেন বিষয়টা? তো পরে ওনার তত্ত্বাবধানে আমি শুরু করার পরে পুরা 1.5 বছর চলে গেছে। পুরা 1.5 বছর আমার সাইট র্যাঙ্কও হয় না, কিছুই না, মানে আমি ডিমোটিভেটেড হয়ে যেতাম। না হওয়ার কারণ ওই যে আমার এসইও ক্লার্ক, ফাইবার এগুলা থেকে আর্নিং ছিল, না হলে কিন্তু আমি ডিমোটিভেটেড হয়ে যেতাম। পরে 2টা ওয়েবসাইট করার পর একটা 94,000 টাকা খরচ করার পরও ওয়েবসাইটটা থিন কন্টেন্টের দায় পেনাল্টি খেয়ে যায়। এটা ওই রাইটার চিটিংবাজি করছে। তখন তো ওই আমারও অতটা স্টাডি ছিল না, এখন তো দেখলেই বুঝে যায় এটা ভালো না খারাপ, বুঝতে পারি নাই। সে মানে স্পিন করা কন্টেন্ট অথবা সফটওয়্যার দিয়ে জেনারেট করা কন্টেন্ট দেওয়ার কারণে ওটা পেনাল্টি খেয়ে যায়। পরে একটা সাইট খুব ভালো করতেছে, ওইটা তো অত টাকা খরচ হয় না, ওইটাতে খরচ হয়েছে মাত্র 7,500 টাকা। এটার মধ্যে শুধু ডোমেইন হোস্টিং কেনা আর অল্প কিছু কন্টেন্ট লেখানো, কন্টেন্ট গুলো ভালো। এক আপু যিনি আমার সাথে এখনো কাজ করে উনি লিখতো। পরে 1.5 বছর
হয়ে যাওয়ার পরে আর ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক ঢুকতেছে, একদম টার্গেটেড ট্রাফিক। আপনার বাইং ইন্টেনশনে ডেইলি 400-500 ট্রাফিক ঢুকে, এটা কিন্তু যে সেই বিষয় না, কিন্তু আমার কোনো ইনকাম হয় না, কোনো প্রোডাক্ট সেল হয় না। এরপরে অ্যাফিলিয়েট কি ছিল স্যার? ওটা লিংক ছিল ক্রিপ ম্যাট্রেস। ক্রিপ ম্যাট্রেস। তো পরে আসেন, এরপরে সব ঠিকঠাক করার পরে প্রথম মাসে 1.5 বছর পরে আমার প্রথম ইনকামটা ছিল 80 সেন্ট। এখন আমি তো আরো টেনশনে পড়ে গেছি, কি অবস্থা, এত শ্রম দিলাম, নিজের কাজেও তো এত সময় দিই না। 80 সেন্ট। পরবর্তীতে বিভিন্ন ফোরামে ডিসকাস করলাম, অনেকজনকে দেখাইলাম, তারা বলতেছে আপনার সবই ঠিক আছে, তবে আপনার ওই যে কল টু অ্যাকশন বাটন সেট করা ঠিক হয় নাই। তো এটা সিম্পল একটা বিষয়, একদম সিম্পল একটা বিষয় ছিল। তো প্রত্যেকটা কন্টেন্টে ঢুকে আমি এগুলো ঠিক করে নিছি। এরপরে এটা সলভ করার একদিন পরে দেখি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না, ডেইলি $30, $35, $25 মানে আর্নিং হইতেছে। আমি শুধু রিফ্রেশ দিয়ে সকালে একবার দেখি, দুপুরে একবার দেখি, রাত্রে একবার দেখি, মনে হয় যে এটা কি অ্যাডসেন্স না অ্যাফিলিয়েট? না এটা অ্যামাজনের। মানে রিফ্রেশ দিয়ে দেখি, শুধু কিছুক্ষণ পর $2 যুক্ত হয়, $4 যুক্ত হয়, এভাবে করে মোট 2-3 বার রিফ্রেশ দিই, প্রত্যেকবার ইনক্রিজ দেখি, মোট ডেইলি $30-35 এভাবে আর্নিং হচ্ছে। এভাবে চলতেছে। এখন আমি তো মহা খুশি। আমি পরে এটাকে টাকা জেনারেট করার একটা মেশিন মনে করা শুরু করছি। এটাকে দেখে আমি আরো 3-4টা সাইট শুরু করি। তো পরে যাক, ওইগুলোতে খুবই একটা সাকসেস হই নাই। এরকম করতে করতে এটা মোটামুটি 6 মাস ওভার হয়ে গেছে, খুব ভালো ইনকাম হয়। মোট 600, 900, 1000 এরকমও ছিল, কিন্তু ধরে নেন যে $600 প্লাস ইনকাম হচ্ছে। তো পরবর্তীতে আমি এটাকে কিন্তু সেল করে ফেলি, কারণ আমি চিন্তা করলাম আমি যদি আরো সাইট শুরু করি আমার ঝুঁকি কভার হবে না। তো এই জন্য এটা পরে ইয়েতে দিয়ে সেল করে ফেলি। এভাবে আর কি আস্তে আস্তে উঠে আসা। তো যেটা বললাম, 1.5 বছর পরে একটা সাইট খাইছে পেনাল্টি অনেক টাকা ইনভেস্ট করে, আরেকটা সাইট যদিও অল্প ইনভেস্ট, প্রথম মাসে ইনকাম 80 সেন্ট। হয়তো অনেকে ছেড়ে দিতে এরকম দেখি, কিন্তু আমি হতাশ হই নাই, ওই যে এসইও ক্লার্ক থেকে আর্নিং থাকার কারণে। পরবর্তীতে এই সলভ গুলা করার পরেই মানে প্রচুর পরিমাণ, ধরেন ডেইলি $30-35 আর্নিং হওয়া, এটা কিন্তু যে সেই বিষয় না। তাও আবার অটো, বুঝতে পারছেন বিষয়, তাও আবার অটো খুব, ওই যে পরিশ্রম যা হওয়ার ওই সময় হয়ে গেছে এর। কিন্তু ওইটা খুব ভালো একটা দামে সেল করার পর আমি আরো 2টা সাইট সেল করছি। আর এলো পাথাড়ি সেল করে দিলে আবার প্রবলেম, কারণ মান্থলি অনেক খরচের বিষয় আছে। তো সব সেল করে দিলে আপনি হয়তো ওই টাকা অন্যভাবে ইউজ করে ফেলবেন, পরে তো আপনার চলার পেমেন্ট থাকবে না। এই জন্য মনিটাইজেশন সাইট সবগুলো সেল না করে দেওয়া উচিত আর কি, 2-1টা রেখে দেওয়া উচিত এই আর কি। তো যেটা বলতেছি, হ্যাঁ, এবার আপনাদেরকে যেটা বলবো, প্রপারলি যদি কাজ করেন 1.5 বছর লাগবে না, বুঝতে পারছেন? এটা যদি আমরা মুখে বলি, ওই আমাকে যেরকম সুমন ভাই বলার পরে আমি শুনি নেই, ওনাদের কথা শুনি নেই, আপনারাও এরকম করবেন আমি জানি, কিন্তু একটা সাইটে 6 থেকে 8 মাসের মধ্যে মোটামুটি একটা পজিশন দাঁড় করে ফেলতে পারবেন। ঠিকঠাক ভাবে যদি ফলো করেন তাহলে 6 থেকে 8 মাস, এর বেশি লাগার কথা না। আর যদি কেজিআর ফর্মুলায় কিওয়ার্ড রিসার্চ করে স্টার্ট করেন, তাহলে তো আমি তো মনে করি সাইট ডিজাইন ডেভেলপ করে কন্টেন্ট দিতে আফটার 1 মান্থ মনিটাইজেশন শুরু হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনার কথা জি স্যার, মোটিভেট হচ্ছে। স্যার আপনি মূলত কোন নিশ নিয়ে বেশি কাজ করেন আর কি? মূলত আমি মূলত বলতে আমি আসলে হেলথ বিউটি টাইপের কাজগুলাই বেশি করি। যে দেখেন না, আমি বেশিরভাগ কথা বলি কি নিয়ে, ওয়েট লস নিয়ে। আমার টপিক নিশ ওইগুলাই, হেলথ বিউটি ফিটনেস এগুলো, বুঝতে পারছেন? আর আরেকটা আছে, ওইটা সবগুলো দেখালে সমস্যা, এর জন্য দেখাই না। আমি মূলত বর্তমানে ইনভার্টর থেকেও ভালোই মনিটাইজেশন হচ্ছে, বুঝতে পারছেন? থিম প্লাগইন এগুলো নিয়েও কাজ করি, এটা নিয়ে আমার সেপারেট একটা সাইট আছে। আচ্ছা, একটা সাইট আপনাদেরকে দেখাই, এটা আপনারা চিনেন। এই যে দেখেন, এটা সাইটগুলো শেয়ার করা হয় না কেন, এটা বলার জন্য। এই যে আপনারা এই সাইটটা দেখতেছেন, যদিও এটা ডোমেইন নেম প্রবলেম, ঠিক আছে, এটা তো হচ্ছে মাত্র একটা ইস্যু, আর এটা মেজর কোনো ইস্যু না। এই ওয়েবসাইটটাও এক সময় মান্থলি $450-500 করে ইনকাম করতে, এবং আমি আপনাদেরকে গুগল অ্যানালাইটিক্স দিয়ে সেটা প্রমাণও দেখাবো, বুঝতে পারছেন? গুগল মানে ডেইলি ভিজিটর কেমন ছিল। পরবর্তীতে ওই যে নিজেকে শো করার জন্য আমি যখন ট্রেনিং করি, আমি সব সাইট তো শেয়ার করতাম না, তো এটার ইনকাম অথবা এটার ডেইলি ভিজিটর এগুলো দেখাতাম। স্টুডেন্টরা কি করছে, ইচ্ছা করে করুক অনিচ্ছা করুক, যেমন আপনারা কি করলেন, এখন ওয়েব 2 তে লিংক বিল্ডিং করবেন। আপনাদের ওয়েব 2 হচ্ছে স্প্যামি ওয়েব 2, আপনারা সেখানে গিয়ে আমার সাইটকে লিংক করে দিলেন, তারপর আপনারা ডিরেক্টরিতে গিয়ে মানে উল্টা পাল্টা। এখন এই href দিয়ে যদি আপনাদেরকে দেখাতাম, দেখতেন এই ওয়েবসাইটটা পেনাল্টি খাওয়ার জন্য একমাত্র দায়ী হয়েছে ব্যাড ব্যাকলিংক। বুঝতে পারছেন বিষয়টা? এই সাইটটা পেনাল্টি খেয়ে গেছে, আর পেনাল্টি খাওয়ার একমাত্র কারণ স্টুডেন্টরা কি তাদের সাইটে ওই ব্যাকলিংক দিছে না আপনার এটাতে? হয়তো প্র্যাকটিস করতে গিয়ে উল্টা পাল্টা যার যেমনি মনে হয়েছে সে তেমনি লিংক করা শুরু করছে। যেমন হয়তো যদিও এটা এখন পেনাল্টি খেয়ে, পেনাল্টি খেয়েছে আরো অনেক আগে।
স্টুডেন্টরাই, এটা স্টুডেন্টরা ছাড়া কেউ করে না, ওরা এটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করে ব্যাড ব্যাকলিং তৈরি যেহেতু হয়েছে, এটা স্টুডেন্টরা ছাড়া তো আর কেউ করে না। আপনি চাইলে আবার এগুলা করে দিতে পারেন না? হ্যাঁ দিচ্ছি, এই যে নতুন করে আবার সব ঠিকঠাক করে দিচ্ছি, এখন নতুন করে আবার ইনক্রিজ হচ্ছে, আশা করা যায়, দেখি কি হয়, না হলে বাদ। কারণ হচ্ছে পেনাল্টি ওয়েবসাইটের পিছনে সময় দেওয়ার চাইতে নতুন সাইটে কাজ করাটাই বেটার। তারপর আমি ট্রাই করতেছি এমনি আর কি। আচ্ছা জি জি বলেন। আরেকটা বিষয় জানা ছিল আর কি, এটা কৌতূহল বশত আর কি, জায়ান্ট মার্কেটস যেটা আর কি, ওই যে মাসুম ভাই এটা, হ্যাঁ হ্যাঁ ওনারা মূলত কি এই রিডের কাজগুলোই করে না, মানে সাইট ওনারা তৈরি করে, ওনারা মূলত বিভিন্ন ক্লায়েন্টকে মনে হয় সাইট অর্ডার করলে অর্ডার করে দেয়। উনি এমনি মাসুম ভাই কাজে আমার অনেক করে আসছে, এমনি খুবই ভালো পজিশনে আছে, অনেক ভালো পজিশনে আছে। ওনারা ওই হুটহাট করে ইনভেস্ট করে ওইভাবে কাজ করে গেছে, তো অনেক ভালো পজিশনে আছে তারা। ওনারা শুধু ডিজিটাল মার্কেটিং না, ওনারা মনে হয় ওয়েব ডিজাইনেরও সার্ভিস দেয়, স্পেশালি ব্যাকলিং তৈরি করা, নিশ সাইট তৈরি করে দেওয়া। এক সময় এটাই ফোকাস ছিল, এখন ওই কমিশন রেট কমার ফলে মনে হয় ক্লায়েন্ট কমে গেছে, এখন তো ভিন্ন স্ট্র্যাটেজিতে কাজ করতেছে আবার। নিজেরা কয়েকটা প্রজেক্ট করলে আপনারা নিজেরাও দিতে পারেন, বুঝতে পারছেন বিষয়টা, নিজেরাও এইসব সার্ভিস দিতে পারবেন, নিজ সাইট তৈরি করে দেবেন। স্যার মূলত স্যার এই আর্টিকেলটা তো ভয় লাগে আর কি স্যার। না এগুলা আপনি কাজ করতে করতে আপনার টিম হয়ে যাবে না। আমি কি কাজ একলা করি? আমার তো রাইটারদেরকে আমি বিল পে করি বেশি, বুঝতে পারছেন বিষয়টা, রাইটারদেরকে বিল পে করি বেশি। তারপর হচ্ছে এক সময় তো আমি নিজেই বসে বসে এগুলা করতাম, এখন রাইটারও আছে, তারপর লিঙ্ক বিল্ডিং করার জন্য লোক আছে, তারপরে সাইটের ডিজাইন ডেভেলপ করা রিলেটেড যে বিষয়গুলো, এইগুলা সবকিছুর জন্য এখন লোক দিই। কারণ যেহেতু আমি এখন বিজনেস স্টাইলে কাজ করি, এক সময় তো সিঙ্গেলই কাজ করতাম। এই জন্য এইভাবে করলে আপনাদের টিম থাকবে, টিম থাকলে তার প্রবলেম নেই। স্যার আপনার টিম কি অফিসে আছে না? না 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 না, আমরা ভার্চুয়ালি করি আমরা। না না, খরচ কমাইতে গেলে আপনাকে ভার্চুয়ালি কাজ করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা, না হলে তো ওইখান দিয়ে আপনার আরেকটা কস্ট, এই যে মাসুম ভাইদের অফিসিয়াল কস্ট অনেক বেশি, বুঝতে পারছেন বিষয়টা, যদি গিয়ে থাকেন দেখবেন ওনাদের অফিসিয়াল কস্ট অনেক বেশি। স্যার ইয়াতে আইটিতে সময় দেয় কে ওই ইয়াতে অফিসে? বুঝলেন? আর আপনার যে অফিস আছে ইয়াতে মাইজিতে, ওইটাতে ও আচ্ছা আচ্ছা, আমি যাই না ওইটা এমনি পড়ে আছে, ওই মাইজ দিতেও আছে, চৌমোহনীতেও আছে, খুব একটা যাই না। স্যার কোর্সে আপনি সময় দেন না স্যার? না আপাতত কোনো কোর্সই করাচ্ছি না, কারণ হচ্ছে ওই এলইডিপি তে কাশেম ভাইয়ের অনুরোধে আসলে সময় দিতে হচ্ছে, বুঝতে পারছেন, ওই মেন্টরিং এর জন্য, না হয়তো ইয়ে হয়তো। এমনি একটা ব্যাচ আছে, এটা হচ্ছে সপ্তাহে 2 দিন, রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত। বুঝছি স্যার। আচ্ছা তাহলে আপনারা এখন যেটা করবেন, একদম ফুল অপটিমাইজ করে একটা একটা কন্টেন্ট পাবলিশ আপনারা করে দেন। আর রিডিং লেভেল ঠিক রাখার জন্য কি ফলো করবেন, ওই যে সাইটগুলো, আমার সাইটগুলো শেয়ার করলে আপনারা ওইখান থেকে কপি পেস্ট মারা শুরু করেন। এখন আরেকজনকে দেখা যেত আবার ওই তার সাইটের জন্য করবেন। আচ্ছা আপনারা সিম্পলি রিডিং লেভেলটা আপাতত আপনাদের জন্য আমি মেজার করে দিচ্ছি না, আপনারা এসইওটা ফুলফিল করেন, বুঝতে পারছেন, কারণ আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে রিডিং লেভেল ঠিক করা আপনার দায়িত্ব না, আপনি হচ্ছেন রাইটার, এটা তার রাইটার ঠিক করবে, আমারটা আমার রাইটার ঠিক করে, সেই ক্লায়েন্ট হলে তারটাও তার রাইটার ঠিক করে দিবে, বুঝতে পারছেন। এটা কেন বলি, কারণ হচ্ছে একটা আর্টিকেল লেখার চাইতে প্রুফ রিডিং করা বেশি কঠিন, এটা জানেন আপনারা? স্যার বুঝি নাই স্যার, আবার বলেন স্যার। বলতেছি একটা কন্টেন্ট রাইটারের পরিশ্রমের চাইতে পরিশ্রম আরো বেশি হয়, সেটা কি জানেন আপনারা? কি বেশি হয় স্যার? প্রুফ রিডার। ও আচ্ছা আচ্ছা। এখন আরেকজন যদি একটা আর্টিকেল লেখে, আপনি যত বড় বিশেষজ্ঞ আর্টিকেল রাইটারই হয়ে থাকেন না কেন, আরেকজন আর্টিকেল লিখলে সে যদি এই প্রবলেম গুলা করে বসে, তাহলে এটা তারই ঠিক করা উচিত, কারণ হচ্ছে আপনি ঠিক করতে গেলে কন্টেন্টের স্ট্রাকচারে কিন্তু উলটপালট হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা। এই জন্য যেই কন্টেন্ট যে রাইটার লিখবে এটা তারই সলভ করা উচিত, বুঝতে পারছেন বিষয়টা। এটা যেই রাইটার যেটা লিখবে আপনি শুধু নির্দেশনা দিয়ে দিবেন যে এই প্রবলেম এগুলা থাকে। আর সোজা কথা হচ্ছে প্রবলেম হয় না, সাধারণত রাইটাররা আর্টিকেল লিখতে প্রবলেম হয় না, প্রবলেম হয় যে গাইডলাইন দেয় তার। আপনি যদি ঠিকঠাক ভাবে তাকে গাইড দিতে পারেন তাহলে সেই কোনোভাবেই ভুল করার কোনো সুযোগ নেই।
ঠিক আছে? আচ্ছা, কন্টেন্ট রাইটিং এর নির্দেশনা কিভাবে দিতে হয় এটা আমি শিখিয়ে দিব নি আপনাদেরকে। আপনি ঠিকঠাক ভাবে গাইড দিলে রাইটারে কোনোভাবে ভুল করার সুযোগ নেই, সে ভুল করবে না। কারণ হ্যাঁ আলামিন ভাই বলেন। তো সেটার জন্য তো মনে হয় আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসটা ভালো করতে হবে। না ওইটা তো আছেই, মানে আপনার কন্টেন্ট লেখার জন্য মূলত আপনার কি কি বিষয়গুলো দরকার, ওই যে আপনি বলে দিবেন যে কনসিকিউটিভ সেন্টেন্স যাতে ঠিক থাকে, প্যাসিভ ভয়েস ঠিক থাকে, তারপরে কিওয়ার্ড ডেনসিটি, কি ফ্রেজ ডেনসিটি, এইভাবে যত যত ইস্যুস আছে এগুলা বলে দিবেন। তারপরে আপনার কিওয়ার্ড কোথায় কতবার ইউজ হবে, এগুলা এই নির্দেশনাগুলো আপনাকে দিয়ে দিতে হবে। বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলা ফাইলের সাথে এগুলা নির্দেশনা দিয়ে দিবেন। আর আমাদের পার্মানেন্ট রাইটারদেরকে অত বলতে হয় না, কারণ ওরা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আমার যারা লিখে তারা এসইও পারে, বুঝছেন কিনা? তারা এসইও ভালো পারে, যার কারণে সমস্যা হয় না। আর্টিকেল রাইটাররাও সোজা কথা হচ্ছে যারা আর্টিকেল রাইটার তারা অন পেজ এসইও ভালো জানা উচিত। তারপর হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারাও অন পেজ এসইও ভালো পারা উচিত, তাহলে আর খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে? তাইলে রাইটাররা কন্টেন্টটাকে ঠিকঠাক ভাবে লিখতে পারলো, আবার যারা সাইট ডেভেলপ করলো তারাও এসইও ফ্রেন্ডলি করে সাইটটা ঠিক করলো। আচ্ছা, তাহলে আপনারা একটা একটা কন্টেন্ট পাবলিশ করে দেন, একদম এসইও তে বুলেট প্রুফ, মানে গ্রিন সিগন্যাল নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আর ওই ইন্টারনাল লিঙ্কিং এর কারণে যদি হয়ে থাকে তাহলে কন্টেন্ট দুইটা করে পাবলিশ করেন আপনারা। বুঝতে পারছেন বিষয়টা? দুইটা করে, যেমন একটা কন্টেন্ট পাবলিশ করেন বেস্ট এসইও টুলস নিয়ে, আরেকটা দেন যে হাউ টু লার্ন এসইও, এসইও কিভাবে শিখতে হয়। তাহলে আপনি একটার সাথে আরেকটাকে ইন্টারনাল লিঙ্কটা করে দিতে পারবেন। এভাবে বেস্ট ওয়েট লস টিপস ফর মেন, বেস্ট ওয়েট লস টিপস ফর উইমেন, অথবা হাউ টু লুজ ওয়েট, এভাবে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আর্টিকেল পাবলিশ করেন, তাহলে একটার সাথে আরেকটাকে ইন্টারনাল লিঙ্ক করে দিতে পারবেন। তাহলে আপনারা এখন দুইটা করে কন্টেন্ট পাবলিশ করতে হবে, তাহলে পারফেক্টলি কাজটা হবে। শুরু করে দেন, যার যার ক্যাটাগরিতে শুরু করে দিন। আমি স্ক্রিনটা অফ দিচ্ছি। আমি কি টপিকস নির্ধারণ করে দিব? মনে হয় নিজে নিজে আপনারা স্ট্রাকচার দাঁড় করানোই ভালো হবে, কারণ আমি বললে তো আমার নির্দিষ্ট একটা হয়ে যাবে। আমরা যেটা পাবলিশ করছি সেটা এডিট করব স্যার। সেটা তো আপনারা মূলত স্কিমে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আপনাদের এডিট দেওয়া আর্টিকেলগুলো আমি একটু দেখে নিই, এটা কি টাইপের ছিল। অনেকের গুলা ঠিক আছে, আবার অনেকের, যেমন মার্ক জাকারবার্গ নিয়ে লিখছেন, তাহলে এটা এই টাইপের না, এই টাইপের না। যে এইভাবে যারা লিখছেন যে ইউনিলিভার ক্লিয়ার শ্যাম্পু, বেস্ট ল্যাপটপ ফর ইউটিউবার্স, বেস্ট স্কিন কেয়ার ক্রিম, এই যে দেখেন কে জানি আমার ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করে নিয়ে আসছেন। আমি এই জন্যই আপনাদেরকে নিজের সাইটগুলো দেখাই না। আর রানিং সাইট গুলো হলে তো আরো প্রবলেম হয়ে যেত, ঠিক আছে? ভিজিটর ঢুকে যে সাইট গুলোতে। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করেন। হ্যাঁ, সবাই কন্টেন্ট পাবলিশ করেন, আগে সময় নিয়ে কন্টেন্ট পাবলিশ করেন সুন্দর করে, তারপর একটা একটা করে সলভ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে দুইটা কন্টেন্টকে একসাথে কাজ করতে পারবেন। আপনি একই ওয়েবসাইটকে দুই তিনটা ট্যাব থেকে ওপেন করে রাখেন। বুঝতে পারছেন বিষয়টা?